চট্টগ্রামের ধনিয়ালাপাড়া ও রাউজানে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে প্রাণ গেছে 4 জনের। এলাকায় শোকের ছায়া। চট্টগ্রামে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। স্বাস্থ্য বিভাগের জরিপের তথ্য, এডিস মশার লার্ভা পাওয়ায় 8টি ওয়ার্ড হটস্পট, হাসপাতালে আলাদা কর্নার। পবিত্র আশুরায় বন্দরনগরীতে তাজিয়া মিছিল ও শোক র্যালি। প্রতীকী চিত্রে তুলে ধরা হয় কারবালা প্রান্তরের মর্মান্তিক ঘটনা। দর্শক আমন্ত্রণ, আজকের চট্টগ্রামে আপনাদের সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। চট্টগ্রামে আলাদা দুটি স্থানে পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে বিষাক্ত গ্যাসে 4 জনের মৃত্যু হয়েছে। দুপুরে রাউজানের ঝিকুটি পাড়ায় রতন ডাক্তারের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নামেন প্রদীপ দাস ও সমীরণ দাস। এরপরে মৃত্যু হয় তাদের। স্থানীয়রা জানায়, সেপটিক ট্যাঙ্কে নামার পর সেখানে জমে থাকা গ্যাসে অসুস্থ হয়ে পড়েন প্রদীপ। পরে তাকে উদ্ধার করতে ট্যাঙ্কে নামেন সমীরণ। কিছুক্ষণের মধ্যে অচেতন হয়ে পড়েন তিনিও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। এদিকে নগরীর ধনিয়ালা পাড়ার লাকি ম্যানশন এলাকায় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে আরও 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সাকিব ও হৃদয় মিয়া। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী জুবায়ের রিফাত। রিফাত, 4 জনের মৃত্যুর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন বিস্তারিত। তাজদিন, মূলত আজকে দুটি পৃথক ঘটনা ঘটেছে। দুটি ঘটনার ধরনই আসলে একই। চট্টগ্রামের রাউজানে আজকে দুপুর নাগাদ যেটি হয়েছে, সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে প্রদীপ এবং সমীরণ, তারা সম্পর্কে আসলে শালা দুলাভাই হন। তারাও আসলে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে একেবারে নিঃশ্বাস বন্ধ হয়ে সেই জায়গাটিতে আসলে তারা মারা গেছেন। প্রথমে প্রদীপ আসলে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিলেন। পরবর্তীতে তার যে শালা রয়েছে সমীরণ, তার দুলাভাইকে আসলে বাঁচাতে যখন সেপটিক ট্যাঙ্কটিতে নামে, স্বাভাবিকভাবে সেখানে যেহেতু গ্যাসের অনেক বেশি উপস্থিতি এবং অক্সিজেনের পরিমাণ কম, আর স্বাভাবিকভাবে তাদের দুজনের কেউই কিন্তু আসলে পেশাদার শ্রমিক ছিলেন না, অর্থাৎ এই কাজগুলো তারা দীর্ঘদিন ধরে করতেন এমন কোনো তথ্য আসলে প্রশাসন বা তাদের পরিবারের পক্ষ থেকে আমাদের দেওয়া হয়নি। আমরা মূলত যেটি জানতে পেরেছি, তারা আসলে সিএনজি চালক ছিলেন এবং অন্যান্য পেশার সাথে জড়িত ছিলেন। পার্ট টাইম হিসেবে তারা আসলে যেদিন ছুটির দিন থাকে, স্বাভাবিকভাবে আজকে যেহেতু শুক্রবার, তারা আসলে এই কাজটি করতেন। আর চট্টগ্রামের ধনিয়ালাপাড়ায় একই ধরনের আরও একটি ঘটনা ঘটেছে। সেখানে আমরা দেখেছি হৃদয় এবং সাকিব নামের তারা দুজনে আসলে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিলেন। এটি আসলে তাদের যে কাজ, সেই কাজেরই একটি অংশ ছিল। তারা নির্মাণাধীন যে ভবন, সেই ভবনটিতে দীর্ঘ 6 থেকে 7 মাস ধরে কাজ করছিলেন। আমরা হৃদয়ের আসলে একজন বন্ধুকে পেয়েছি, তারা একসাথে কাজ করছিলেন, তার সাথে একটু আলাপ করব। আজকে মূলত দুপুরবেলা হলো কি আসলে, এমন কি ঘটনা ঘটলো যে তাদের দুজনেই আসলে মারা গেল? আজকে তো শুক্রবার, আমি কাজে যাই নাই। তারপর আমি ওর সাথে কথা বলি, ওর সাথে আমার সাথে ভালো একটা সম্পর্ক। আজকে প্রায় 4 বছর ধরে আমি ওর সাথে কাজ করি। ওখান থেকে তার সাথে আমার একটা ভালো একটা সম্পর্ক হয়। প্রায় সময় ওর সাথে আমার সাথে কথা হয়। আজকে আমি ওরকম প্রতিদিনের মতো ওকে কল দিচ্ছি। কল দেওয়ার পরে বলতেছে যে বন্ধু আমি কাজ করতেছি। তো এই কথা বলার পরে তার 1 থেকে 1.5 ঘন্টা পরে শুনছি যে সে মানে উপরে কাঠের কাজ করতো, তখন ওখানে কাঠ শর্ট খাইছে, পরে সে পানি টাঙে নামে। কিন্তু তার অনেক অভিজ্ঞতা, সে একজন ফোরম্যান, তার অনেক অভিজ্ঞতা। তার সাথে যে হেল্পারটা ছিল, হয়তো তার অভিজ্ঞতা কম ছিল, কিন্তু তার অনেক অভিজ্ঞতা। কিন্তু হৃদয় এত এরকম একটা কাজ করবে এটা আমি ভাবতে পারতেছি না যে ও এরকম একটা করবে। হ্যাঁ, ওতে এরকম একটা দুর্ঘটনার শিকার হবে এটা আমি ভাবি না। আর ওখানে সম্ভবত পানির টাঙ্কিতে সেন্টারিং করার পরে ওখানে গ্যাস জমে গেছিল, প্রচুর পরিমাণ গ্যাস ছিল। সে ওরকমভাবে গ্যাসটা নিতে পারে নাই, এই জন্য এইভাবে এই ঘটনা ঘটছে। আসলে শুনছিলেন হৃদয়ের একজন বন্ধু, সেই আসলে বর্ণনা করছিলেন। হৃদয় বা সাকিব, অন্যদিকে সমীরণ বা প্রদীপ, তাদের কেউই আসলে পেশাদার সেপটিক ট্যাঙ্ক শ্রমিক ছিলেন না। ফলত যেটি হয়েছে, তারা একেবারে তাদের কোনো নিরাপত্তা সামগ্রী যেমন ছিলেন না এবং এ ব্যাপারে আসলে কোনো অভিজ্ঞতাও নেই, এবং এই ধরনের কাজে তারা দীর্ঘদিন ধরে করে আসছেন তেমন কোনো তথ্য আসলে পরিবার বা প্রশাসনের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। মোদ্দা কথা বোঝা যাচ্ছে যে তারা আসলে পার্ট টাইম হিসেবে এই কাজ করছিলেন এবং স্বাভাবিকভাবে শ্বাসরোধ হয়ে আসলে নিঃশ্বাস নিতে পারছিলেন না দেখে এক পর্যায়ে তাদের আসলে মৃত্যু হয়েছে। এবং বন্দরনগরীর যে ঘটনাটি, তাদের একজন ঘটনাস্থলে নিহত হন, অন্যজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। বেশ হৃদয় বিদারক ঘটনা। তাজদিন, জি, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ রিফাত আপনাকে। ডেঙ্গু আবার ভয়াবহ রূপ নিচ্ছে চট্টগ্রামে।
স্বাস্থ্য বিভাগের জরিপে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। বন্দরনগরে 1/4 ঘরবাড়িতে মিলেছে এডিস মশার লার্ভা। হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে 8টি ওয়ার্ড। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালে স্থাপিত হচ্ছে আলাদা ডেঙ্গু কর্নার। প্রতি বছর বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ে, ব্যতিক্রম হয়নি এবারও। গত 5 মাসের তুলনায় চলতি জুন মাসে আক্রান্তের সংখ্যা 3 গুণ বেশি। সম্প্রতি চট্টগ্রামে স্বাস্থ্য বিভাগের করা জরিপে দেখা যায়, ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় রোগের বাহক এডিস মশার উপস্থিতি স্বাভাবিক ঝুঁকিসীমার চেয়ে বেশি। জরিপে 370টি বাড়ির মধ্যে 1/4 বাড়িতে মিলেছে এডিসের লার্ভা। বন্দরনগরীর 41টি ওয়ার্ডের মধ্যে 8টিকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সবার শীর্ষে উত্তর কাট্টলী ও পাঁচলাইশ। পতেঙ্গা, বাইজিদ, বাকলিয়া এবং পাহাড়তলি কিছু জায়গা আমাদের ঝুঁকিপূর্ণ আছে। ওখানে অনেক বেশি লার্ভা পেয়েছে, বেশি ঝুঁকি পাওয়া যায়। আমরা তাদের ওখানে বেশি বেশি করে ওষুধ ছিটানোর জন্য, ফগিং করার জন্য আমরা পরামর্শ দিয়েছি। সরকারি বেসরকারি হাসপাতালেও কিছুদিন ধরে বাড়ছে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা। এই মাসের প্রথম 25 দিনে আক্রান্ত 85 জন। চাপ সামলাতে চলছে ডেঙ্গু কর্নার স্থাপনের প্রস্তুতি। মেডিসিন যে আমাদের 3টা ওয়ার্ড আছে, 13, 14 এবং 16 নম্বর ওয়ার্ড। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা ডেঙ্গু কর্নার করেছি। আপনারা গেলে দেখবেন মহিলাদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা। ডেঙ্গুর যে ম্যানেজমেন্ট, যে ট্রিটমেন্ট প্রোটোকল, এটা যেন 100% মেনটেন করা হয়, এটার উপর আমরা জোর দিচ্ছি। নালা, ডোবা, জলাশয়ে বা ঘরের ভেতরে বাইরে পানি জমে থাকে এমন সব স্থানে মিলছে এডিস লার্ভার উপস্থিতি। মশা নিধনে কার্যকর কীটনাশক ছিটানোর দাবি সাধারণ মানুষের। না, ওখানে কোনো মশার ওষুধ এখনো মারে নাই। তো এখন বর্ষাকাল, তো বর্ষাকালে তো মশার উৎপাত হয়। দেখেছি তো অনেক আগে, এখন তো আর করে না। আর আমাদের চাই মশা মুক্ত থাকতে অবশ্যই। আর মশার কারণে এখন নানা ধরনের রোগ তো হচ্ছে। সিটি কর্পোরেশনের থেকে মশার ওষুধ মারলে সবার জন্য হয়তো উপকার হবে। প্রকোপ নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণের কথা জানান সিটি মেয়র। আমরা বাকুলিয়া, কোতোয়ালি, বাইজিদ, পতেঙ্গা, এই জোনগুলোকে আমরা চিহ্নিত করেছি। এভরিডে আমি নিজে ডেঙ্গু কতজন আক্রান্ত হয়েছে সেটা লিস্ট করছি, কোন কোন জায়গায় ডেঙ্গু রোগী পাওয়া গেছে সেটা লিস্ট করছি, তাদের অবস্থাগুলো আমরা যাচাই বাছাই করছি বিভিন্ন হসপিটাল। কাজে এই মনিটরিংয়ের মধ্যে আমরা কাজ করছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। আইনের চোখ ফাঁকি দিতে নিত্য নতুন কৌশল অবলম্বন করছে মাদক কারবারিরা। অভিনব কায়দায় পাচারের সময় চট্টগ্রামের র্যাবের হাতে ধরা পড়েছে ইয়াবার চালান। রোহিঙ্গা মাদক কারবারির পেটের ভেতর থেকে বের করা হয় মাদক। আলাদা আরেক অভিযানে ধরা পড়েছে ভারত থেকে আনা 300 কেজি গাঁজার চালান। প্রথম দেখায় মধুমাসের রসালো ফল জাম মনে হলেও কালো রঙের এসব ক্যাপসুলের মধ্যে ছিল মরণঘাতী মাদক ইয়াবা। অবাক করা বিষয় হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে অনেকটা অভিনব কৌশলে ইয়াবা পরিবহন করা হচ্ছিল পেটের ভিতরে করে। প্রথমে ইয়াবাকে ক্যাপসুলে পরিণত করে সেগুলোকে গিলে ফেলেছিলেন এই রোহিঙ্গা ব্যক্তি। তবে অভিনব এমন কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি। পেটের ভিতরে করে ইয়াবা ক্যারি করছেন। পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এক্স রে করার পর পাওয়া যায় যে তার পেটের ভিতর ইয়াবা রয়েছে। এরপর তার পেট থেকে এই ইয়াবাগুলো বের করা হয়। এগুলোকে ছোট ছোট পোটলার মধ্যে থাকে। 118টি পোটলা পাওয়া গিয়েছে। সাধারণত একটি পোটলার ভিতরে 50 পিস করে থাকে। তো সেই হিসেবে অলমোস্ট 5900 পিস ইয়াবা। অন্যদিকে থরে থরে সাজানো, প্লাস্টিকে মোড়ানো এসব প্যাকেজিং দেখে সাধারণ কুরিয়ার পার্সেল মনে হলেও এর ভেতরে রয়েছে গাঁজা। লোকচক্ষুর আড়ালে রাখতে পুঁতে রাখা হয়েছিল রান্নাঘর ও গোয়াল ঘরে। র্যাব 7-এর বিশেষ অভিযানে ফেনী এবং কুমিল্লা থেকে উদ্ধার করা হয় প্রায় 300 কেজি গাঁজা। ভারত থেকে চোরাকারবারির মাধ্যমে আনা মাদকের এই চালানটির গন্তব্য ছিল চট্টগ্রাম। বাড়ির রান্নাঘরে এবং গোয়ালঘরের ভিতর থেকে গাঁজা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যেটা অনুমেয় হয়েছে যে এই গাঁজাগুলো ভারত থেকে বাংলাদেশে পাচার হয়ে এসেছে এবং এখান থেকে এইগুলো সবগুলোই চট্টগ্রামে পাঠানোর উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল। আলাদা দুটি ঘটনায় ধরা পড়েছে 5 জন। মাদক আইনে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।
যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হচ্ছে পবিত্র আশুরা। এ উপলক্ষে বন্দরনগরীতে বের করা হয় শোক র্যালি ও তাজিয়া মিছিল। প্রতীকী চিত্রে তুলে ধরা হয় কারবালা প্রান্তরের বিয়োগান্তক ঘটনা। রাজপথে চলে শোকের মাতম। আশুরা উদযাপনকে ঘিরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। সবার কণ্ঠে হাই হোসেন রব। বুক চাপড়ে করছেন কারবালার প্রান্তরের বিয়োগান্তক ঘটনার শোকের মাতম। সকালে চট্টগ্রামের সদরঘাট থেকে শোক র্যালির মধ্য দিয়ে শুরু হয় পবিত্র আশুরার আনুষ্ঠানিকতা। ইমাম হোসেনের প্রতীকী কফিন বহনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় কারবালার প্রান্তরের সেই বিয়োগান্তক ঘটনা। ইমাম হোসেন চাচ্ছিল শুধু সবাই মিলজুল থাকুক, যার হক তা নিয়ে থাকুক। ইহুদি নাসারা ওনাদেরকে শহীদ করে নেই, এরাই শহীদ করছে। মুসলমান, নামের মুসলমান, এরা মুনাফিক। এটা সুখ পালন করি আমরা তাকায় আমার যতদিন হবে না ততদিনই পালন করব। হকের পথে লড়াই উনি আজকে উনি জিন্দাবাদ রয়েছেন। শাহস্তে হুসেন, বাদে শাহস্তে হুসেন, দিয়াস্তে হুসেন, দিপানা আস্তে হুসেন, লব্বেক ইয়া হুসেন। সদরঘাট থেকে নিউ মার্কেট কোতোয়ালি হয়ে আবারও সদরঘাটের ইমামবাড়ায় এসে শেষ হয় শোক র্যালি। সীমাহীন ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলামের মর্মবাণী ছড়িয়ে দেওয়ার আহ্বান সকলের কণ্ঠে। আমরা চাই সবাই এই ইসলাম আমরা প্রচার করি এবং সবাই একত্রিত হয়ে থাকি। আমার ঐক্যের আহ্বান যে আমরা ঐক্যভাবে মাজলুমের পক্ষে নিয়ে জুলুমের বিপক্ষে যাই। হোসেন বলেছেন আমি গর্দন দিব, কিন্তু আমি হকের কাছে মাথা নত করবো না। আমাদের চেতনা একটাই, আমরা হক থাকবো। এর আগে সদরঘাট হোসেনিয়া ইমামবাড়ায় অনুষ্ঠিত হয় শোক মাসায়েব। অসহায় মুসলিমদের উপর নির্যাতন বন্ধে মুসলিম দেশগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান আয়োজকরা। আমরা এই কারবালার শাহাদাত থেকে, ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে জালিম হবে তাকে আমরা ঘৃণা করব, তাকে আমরা প্রতিরোধ করব, এবং যে মজলুম হবে তাকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব। সেই যে ধর্মেরই হোক, যেই জাতিই হোক, এর মধ্যে কোনো পার্থক্য নাই। বিকেলে নগরীর আমবাগান থেকে বের করা হয় বিশাল তাজিয়া মিছিল। আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এটি। মিছিলে তুলে ধরা হয় কারবালার প্রান্তরের নানা ঘটনার প্রতীকী চিত্র। পবিত্র আশুরা উদযাপনকে কেন্দ্র করে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে উন্নয়ন সমবায় বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের নতুন প্রশাসনিক কার্যক্রম চালু উপলক্ষে এই সভা। এ সময় বক্তারা বলেন, মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সমবায়ের বিকল্প নেই। বেকার জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সমবায় আন্দোলন জোরদার করার এবং বিভিন্ন প্রকল্প ও সুদমুক্ত ঋণ সুবিধা গ্রহণের আহ্বান জানান তারা। সভায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব শওকত রশিদ চৌধুরী সহ অন্যরা বক্তব্য রাখেন। চট্টগ্রাম বিভাগের 11 জেলায় কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। চট্টগ্রামে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ প্রাঙ্গণে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কৃষিবিদের উপর হামলার প্রতিবাদে সমাবেশ হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় শাখায় আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর শাহাদাত হোসেন পারভেজের উপর হামলার ঘটনায় দেশের কৃষিবিদ সমাজ ক্ষুব্ধ। হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। কক্সবাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। এ উপলক্ষে মাদক বিরোধী র্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মানববন্ধন হয়। পরে একটি মাদক বিরোধী র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ দৌলত ময়দানে এসে বেলুন উড়িয়ে আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান। অন্যদিকে বিজিবি 34 ব্যাটালিয়নের উদ্যোগে লাবণী পয়েন্ট থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার রিজিয়নের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল আনোয়ারুল আলম। এ সময় বক্তারা বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। সাপ্তাহিক ছুটির দিনকে ঘিরে পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। হোটেল মোটেলও রয়েছে ভিড়। সকাল থেকে সৈকতে বন্ধু-বান্ধব, পরিবার পরিজন নিয়ে আসা পর্যটকের অনেকেই সাগরের নোনা জলে গা ভাসিয়ে ঢেউয়ের সাথে উল্লাসে ব্যস্ত সময় পার করছেন। পর্যটকদের ভিড়ে ব্যস্ত নগরীতে পরিণত হয়েছে কক্সবাজার শহরের হোটেল মোটেল এলাকা। ফলে ট্রাফিকদেরও যানজটমুক্ত রাখতে ব্যস্ত সময় পার করতে হচ্ছে। তবে যত্রতত্র ময়লা আবর্জনা পড়ে থাকা, সৈকতে গরুর অবাধে বিচরণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন পর্যটকরা। এক্ষেত্রে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এদিকে পর্যটকদের নিরাপত্তা দিতে সৈকতের 3টি পয়েন্টে টাওয়ার থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে সি সেফ লাইফ গার্ডের সদস্যরা। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে আসছেন ভ্রমণ পিপাসারা, যেমনটা জানাচ্ছিলাম। এ বিষয়ে আরও খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় এখন কেমন দেখছেন? তাজনীন, আজকে হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার মানেই কক্সবাজারে পর্যটক আসবে এবং স্বাভাবিক চেয়ে পর্যটকের যে চাপ সেটি বাড়বে, সেটি আমরা দেখতে পাচ্ছি। কক্সবাজার আমি লাবণী পয়েন্টেই আছি। এখানে আমার যতদূর চোখ যাচ্ছে শুধু পর্যটকের যে ভিড় সেটি মূলত দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে আজকে শুক্রবার হিসেবে সাপ্তাহিক ছুটির দিন হিসেবে পর্যটকের পাশাপাশি স্থানীয়রাও ভিড় করছেন। আর শুধু সমুদ্র সৈকত নয়, এখানে কক্সবাজারের অন্যান্য যে স্পটগুলো রয়েছে, বিশেষ করে হিমছড়ি, ইনানি, সেখানেও কিন্তু এই মুহূর্তে এই সময়টাতেই ভিড় বেশি থাকে। সেই হিসাবে ভিড় আমরা সেখানেও ভিড় রয়েছে। আর হচ্ছে এখন কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে, এই অবস্থায়ও আমরা দেখছি এখানে অনেক পর্যটক এখনো অসতর্কতামূলক সাগরে গোসল করছে। বিশাল বিশাল যে ঢেউ আসছে সেই ঢেউয়ের সাথে খেলছে। আর এই ঠিক 6টার আগ মুহূর্তে 6টার মধ্যেই কিন্তু সিসেফ লাইফগার্ডের যারা আছেন সারাদিন সকাল থেকেই যারা ডিউটিতে ছিলেন তারা কিন্তু একটু পরে চলে যাবেন। কিন্তু এরপরে যারা এর মধ্যেই কিন্তু পর্যটকদেরকে তারা চেষ্টা করছে যাতে পর্যটকরা সাগরে গোসলে না থাকে এবং তারা যাতে কুলে চলে আসে, সেজন্য কিন্তু তারা চেষ্টা করছেন, সেটিও আমরা দেখতে পাচ্ছি। আর একটা বিষয় সেটি বলে রাখি, সেটি হচ্ছে এখানে যারা পর্যটক আসেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তারা একটু স্বাচ্ছন্দ্যে ঘুরবেন, একটু আনন্দ করবেন, উল্লাস করবেন সেটি। এবং কিন্তু এখানে এসে যদি বিভিন্নভাবে তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়, বিভিন্ন সমস্যায় শিকার হতে হয়, তাহলে সেটি নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। বিশেষ করে আমরা দেখছি কক্সবাজারের এই বিশাল এই সমুদ্র সৈকতের বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনায় একেবারে ভরে আছে। বিশেষ করে চিপসের প্যাকেট, তারপরে হচ্ছে এখানে যে পানির বোতল, প্লাস্টিকের বোতল, সেই প্লাস্টিকের বোতলও কিন্তু আমরা এখানে পড়ে থাকতে দেখছি। পাশাপাশি হচ্ছে এখানে বেশ কিছু গরু, মালিকবিহীন গরু বলা যায়, আবার মালিক থাকলেও কিন্তু খবর নেই। এখানে যারা নিয়োজিত থাকেন, এখানে যারা বিচের দায়িত্বে থাকেন, বিচের রক্ষণাবেক্ষণ, বিচের সার্বক্ষণিক নজরদারি রাখেন প্রশাসনের কর্তা, কাউকে কিন্তু এখানে দেখা যায়নি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও কিন্তু আমরা দেখিনি এবং সেটি মূলত পর্যটকরা অভিযোগ করছিলেন। তাসনিন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ এহসান। এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।